স্যার এটা দিয়ে কি আবার প্রেজেন্ট দিব? হ্যাঁ হ্যাঁ, এটাতে দিয়ে দাও। এখন মনে করো একদম পুরো নতুন ভাবে আমাদেরকে করতে হচ্ছে একদম সবকিছু, কারণ ওইখানে আমরা স্টার্টিংটা বারবার ওই যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করছিলাম, তো যে কারণে আমাদেরকে দেখাচ্ছিল যে ওই সময় আর 10 মিনিট থাকবে, কিন্তু এর মধ্যে 3বার অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটা এডিট করে যে জোড়া লাগানো যেত, কিন্তু ক্লাসগুলো জোড়া লাগাইয়ে তারপর হয়তো করতে হতো, কিন্তু সেটার ওই এডিট করার সিস্টেমটা আমি জানি না, যে কারণে হয়তো এটা করতে পারবো না, এই জন্য বাধ্য হয়ে আবার নতুন করে করা লাগতেছে। তোমরা আবার অ্যাটেন্ডেন্সটা সবাই নতুন করে দিয়ে দাও এবং সবাই নতুন করে জয়েন করে ফেলো। ওকে, তো আমরা শুরু করি তাহলে ইনশাল্লাহ। আমরা দেখি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তোমাদেরও কষ্ট হচ্ছে, আমারও ডাবল কষ্ট হলো, কিছু করার নেই, আসলে ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা ফেস করলাম আমরা। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, বাকিরা সবাই জয়েন করতে থাকুক। তোমরা যারা নতুন করে জয়েন করছো, নতুন করে আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সবাই। ওকে, যেটা বলছিলাম আমরা দ্বৈত গণনার সমস্যা নিয়ে আলোচনা শেষ করছিলাম, যদিও আবার আমরা একটু রিপিট করি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে যে জাতীয় আয় পরিমাপের সময় আমরা সাধারণত যে বেসিক একটা প্রবলেমের মধ্যে পড়ি, সেটা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। দ্বৈত গণনা মানে হচ্ছে ডাবল কাউন্টিং, যেটাকে আমরা বলি ডাবল কাউন্টিং, ডাবল ভাবে কাউন্ট করে ফেলি। সেটা কেমন ভাবে ডাবল ভাবে কাউন্ট হতে পারে সেই বিষয়টা একটু খেয়াল করো। যে নিচে একটা উদাহরণ দেওয়া হয়েছে, চার্টটা নিশ্চয়ই খেয়াল করছো তোমরা, যে গম যখন ক্ষেত থেকে আমরা করি, নিয়ে আসে জাস্ট গম একদম প্রাথমিক ভাবে, যেটা আমরা গম থেকে আটা বানানোর আগের যে অবস্থা, সেখানে ধরে নাও যে একটা গমের প্রতি কেজি দাম হচ্ছে তোমার কত টাকা, 20 টাকা। এবং ওই 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 গমটুকুই যখন আমরা তোমার করি, প্রসেস করে যখন আমরা আটায় রূপান্তর করি, তখন দেখা গেল সেই আটার দাম হচ্ছে 25 টাকা। আবার যখন এই আটা থেকে যখন আমরা রুটি বানাই সেম পরিমাণ আটা থেকে, তখন সেটাকে দেখা গেল সেটা আমরা হয়তো সেটার দাম দাঁড়াচ্ছে 30 টাকা। তো এইভাবে গম থেকে আটা, আটা থেকে রুটি তৈরি করার কারণে সেটার মূল্য দাঁড়াচ্ছে কত, 30 টাকা। সেম পরিমাণ, একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, যে সেম পরিমাণ গম দিয়ে আটা তৈরি করলাম, তার ভ্যালু কিছুটা বেড়ে দাঁড়ালো হচ্ছে 25 টাকা। আবার সেই আটা থেকে যখন আমরা রুটি তৈরি করলাম, সেটার ভ্যালু দাঁড়ালো কত, 30 টাকা। কিন্তু নর্মালি এখানে আমাদের 30 টাকাটাই কিন্তু কাউন্ট করার কথা হিসাবে, টোটাল ফাইনালি এসে আমরা যে পরিমাণ এই গম থেকে আমরা যেটা ইনকাম করছি, সেটাই কিন্তু আমার কাউন্ট করার কথা, অর্থাৎ 30 টাকা এখানে কাউন্ট করার কথা। কিন্তু সেটা না করে আমরা কি করছি দেখো, আমরা এই যে গমের যে প্রাথমিক মূল্য 20 টাকা, সেটাও আমরা কাউন্ট করছি। আবার দেখা গেল ইসের আটার যে প্রাথমিক আটার যে মূল্য ছিল মাধ্যমিক পর্যায়ে, সেটাও হচ্ছে 25 টাকা, সেটাও কিন্তু আমরা কাউন্ট করছি। তার মানে এই 30 টাকার সাথে গমের মূল্য এবং আটার মূল্য দুইটাই কিন্তু আমরা কাউন্ট করে ফেলছি। তো এই কাউন্ট করে ফেলার কারণে টোটাল মূল্য দাঁড়াচ্ছে কত, 75 টাকা। এই 75 টাকা আমরা টোটাল যখন আমরা জিএনপি বের করি, তখন দেখা গেল টোটাল হিসাবের মধ্যে আমরা দেখাচ্ছি কত, যে টোটাল প্রোডাকশন হয়েছে কত টাকা, 25 টাকা। মানে মোট উৎপাদনের সাথে যখন আমরা এটা ক্যালকুলেশন করি, তখন এই 75 টাকা আমরা কাউন্ট করছি। তো এতে যেটা প্রবলেম হলো, যে আমরা একদিকে আমরা গমের মূল্য ধরছি, অন্যদিকে আমরা আটার মূল্য ধরছি, আবার অন্যদিকে রুটির মূল্য ধরছি। তার মানে এই সবগুলো মূল্য যখন আমরা আলাদা আলাদা ভাবে কাউন্ট করছি, তখন এতে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি, এতে যে প্রবলেমটা হচ্ছে যে একই জিনিস আসলে ডাবল করে কাউন্ট করা হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, ক্লিয়ার কিনা সবার কাছে, একটু বলবে তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, ফাইন। তো তাহলে আমরা মোটামুটি নিশ্চয় বুঝতে পারলাম দ্বৈত গণনা সমস্যা আসলে কিভাবে হতে পারে, এই সমস্যাটা। ওকে, এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব। জাতীয় আয় পরিমাপের গুরুত্ব, আসলে জাতীয় আয়টা পরিমাপ করা কেন দরকার, কেন আমাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটাই বেসিক্যালি আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, জাতীয় আয়ের প্রথম যে কেন গুরুত্বপূর্ণ, প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক নীতি নির্ধারণ। যে কোনো দেশের সরকার যখন সে তার পলিসি নির্ধারণ করে, প্রত্যেকটা দেশের সরকার কিন্তু আগামী 1 বছর কিভাবে চলবে, কিভাবে করবে,
তার কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে, কোন খাত থেকে কি পরিমাণ আয় হবে, এই যে টোটাল বিষয়টা যখন নির্ধারণ করে তখন কিন্তু তাকে কি করতে হয়, একটা নীতিমালা প্রণয়ন করতে হয় এই জন্য। আর সেই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় আয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই টোটাল নীতিমালাটা প্রণয়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদেরকে এই জাতীয় আয়ের যে বিষয়টা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমার জাতীয় আয় যা, তার উপর ভিত্তি করেই কিন্তু আমার সেভাবে অর্থনৈতিক যে নীতিমালা, সেই নীতিমালা আমাদেরকে প্রণয়ন করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে মূল বিষয়। এরপরে 2 নম্বর চলে আসছে, দেখো অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? দেখো, অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে যে কোনো দেশের সরকার আগামী 1 বছর তার পরিকল্পনার মধ্যে কি কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে এবং কোন কোন খাত থেকে কি পরিমাণ অর্থ আয় হতে পারে, সেটার একটা বাজেট প্রণয়ন করে থাকে। দেখবা প্রতি বছর সরকার কি বলে সংসদ অধিবেশনের মাধ্যমে আমাদের দেশে না, প্রত্যেকটা দেশেই কিন্তু এটা ঘটে থাকে। অর্থমন্ত্রী যিনি থাকেন, ফাইন্যান্স মিনিস্টার, উনি সাধারণত এটা ঘোষণা করে থাকেন যে আগামী 1 বছরে কোন কোন খাত থেকে তার কি পরিমাণ আয় এবং কোন কোন খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা, অর্থাৎ এটা হচ্ছে একটা পরিকল্পনা। হ্যাঁ, বাজেট মানেই কিন্তু একটা অর্থনৈতিক পরিকল্পনা, যে আমার যা ইনকাম আছে সেটা আসলে আমি কিভাবে ব্যয় করব, সেটার একটা পরিকল্পনা জাস্ট উপস্থাপন করা হয়। তো এই জন্য আমাদের অবশ্যই জাতীয় আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেক্ষেত্রে। দেন হচ্ছে অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক কাঠামো অর্থাৎ ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। অর্থনৈতিক কাঠামো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা দেশের জাতীয় আয়ের মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে সে দেশের আসলে অর্থনৈতিক কাঠামো বা ভিত্তিটা আসলে কেমন, শক্ত না মজবুত, নাকি আসলে খুবই দুর্বল, অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থা আছে। আমরা মাঝে মধ্যে বলি দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বা দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই ভালো। তো এই বিষয়গুলো আমরা বুঝতে পারি কিন্তু এই জিএনপির মাধ্যমে। অর্থাৎ জিএনপি দেখে কিন্তু আমরা তখন এটা বুঝে ফেলি যে এদেশের অর্থনৈতিক কাঠামো বেশ শক্ত বা এর ভিত্তিটা অনেক মজবুত। এই বিষয়টা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি জাতীয় আয়ের মাধ্যমে। তার মানে জাতীয় আয়ের মাধ্যমে কিন্তু সে দেশের অর্থনৈতিক কাঠামোটা পরিমাপ করা সম্ভব হয়। আর এখানেই আমাদের জাতীয় আয় পরিমাপ করা গুরুত্বপূর্ণ। নাম্বার 4, মুদ্রাস্ফীতির অবস্থা। মুদ্রাস্ফীতির অবস্থা বলতে আমরা কি বুঝি? দেখো, মুদ্রাস্ফীতির অবস্থাটা হচ্ছে যে তোমার ইনফ্লেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ ডলারের এগেনস্টে আসলে টাকার অবমূল্যায়ন হচ্ছে না, দেখা যাচ্ছে যে তোমার কি বলে এটারে ইনফ্লেশন, আর একটা হচ্ছে ডিফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশনটা হচ্ছে যখন ডলারের এগেনস্টে আমাদের অর্থের মূল্য কমে যায়। হ্যাঁ, তো অর্থের মূল্য কমে যায়, তার মানে অর্থের যখন আমাদের ভ্যালু কমে যাচ্ছে, তখন সেই সমস্যাটাকে বলছে আমরা মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতির অবস্থাটা কেমন হবে সেটাও কিন্তু এই জাতীয় আয়ের মাধ্যমে কিন্তু আমরা এটা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। তার মানে জাতীয় আয় যদি আমাদের দেশে ভালো থাকে, ভালো হয়, তাহলে সেক্ষেত্রে ইনফ্লেশনের অবস্থাটা নিশ্চয়ই ভালো থাকবে। অর্থাৎ ডলারের এগেনস্টে টাকার ভ্যালুটা নিশ্চয়ই কমে যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। তো যে কারণে আমরা মুদ্রাস্ফীতির যে বিষয়টা, সেই বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে কনসিডার করতে হবে, যেটা আমরা জাতীয় আয়ের মাধ্যমে বুঝতে পারি। নাম্বার 5 হচ্ছে বাজেট প্রণয়ন। দেখো, বাজেট সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু আমি আলোচনা করে ফেললাম। সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের সরকার একটা নির্দিষ্ট সময়ে সেটা বাজেট প্রণয়ন করে থাকে। দ্যাট মিনস 1 বছরের জন্য, আগামী 1 বছরে কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, কোন খাত থেকে কি পরিমাণ অর্থ আয় হবে, সেটার একটা নীতিমালা প্রণয়ন করে, যেটাকে আমরা বাজেট বলে থাকি। তো এই বাজেট প্রণয়ন করতে হয়, আর বাজেট প্রণয়ন করতে গেলে জাতীয় আয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে জাতীয় ব্যয়। হ্যাঁ, জাতীয় ব্যয় অর্থাৎ কোন খাতে কি পরিমাণ অর্থ, সরি স্যার, হ্যালো স্যার, রোল কি আবার দিতে হবে? হ্যাঁ, রোলটা আবার দিয়ে দিতে হবে, রোল আবার দিয়ে দিতে হবে। একটু কষ্ট করে সবাই রোলটা আবার দিয়ে দাও। হ্যাঁ, এবং অ্যাটেন্ডেন্সটা কমে গেছে তো দেখি, এখন 55 জন অ্যাটেন্ডেন্স ছিল। আমি তো যারা ছিল তাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব? এখন অ্যাটেন্ড করতে হবে ক্লাসে, ওদেরকে যদি জানাশোনার মধ্যে কেউ মিস করে তাহলে একটু ইয়ে করো, তাদেরকে একটু জয়েন করতে বলো, তা না হলে কিন্তু অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে আর ক্লাসটা তো মিস হবেই।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আলোচনা করছে। এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়, প্রায় 2টা করে কোশ্চেন হয় এখান থেকে। এই জন্য এই চ্যাপ্টারের পেছনে আমরা একটু সময় বেশি দিয়ে আলোচনা করছি, এবং স্টুডেন্টরা কিন্তু এটা বুঝতেও একটু প্রবলেম হয় সবার জন্য। ওকে, যেটা বলছিলাম দেখো, তোমার বাজেট প্রণয়ন, তাহলে বাজেট প্রণয়নটা বুঝতে পারছো। তারপরে জাতীয় ব্যয়, হ্যাঁ জাতীয় ব্যয় অর্থাৎ জাতীয় ব্যয় বলতে জাতীয়ভাবে অর্থাৎ সরকারিভাবে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কি পরিমাণ অর্থ আয় আছে আমাদের সেটার উপর ভিত্তি করে। অর্থাৎ জাতীয় আয় হচ্ছে আমাদের দেশের আয়ের পরিমাণ, একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থ ইনকাম হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ইয়ে করে থাকি, আয় নির্ধারণ করে থাকি, তাই না? তো সেই আয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি করতে হবে, জাতীয় আয় নির্ধারণ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে বিষয়টা বলছিলাম যে জাতীয় ব্যয় কি পরিমাণ হবে সেটা মূলত জাতীয় আয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হয়। তাহলে সেটা যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আগে জানতে হবে জাতীয় আয়ের পরিমাণ কত। তা এ কারণে আমাদের জাতীয় আয় পরিমাপ করাটা অপরিহার্য। জীবনযাত্রার মান তুলনা, এখন দেখো আমরা যদি কম্পেয়ার করতে চাই, ধরো পাশের দেশ ভারতের সাথে, আমরা নেপালের সাথে, ভুটানের সাথে, বার্মার সাথে যদি আমাদের জীবনযাত্রার মান যদি আমরা তুলনা করতে চাই, কম্পেয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জাতীয় আয়টা সম্পর্কে জানতে হবে। জাতীয় আয় অর্থাৎ আমাদের দেশের জাতীয় আয় কেমন, ভারতের জাতীয় আয় কেমন, এইভাবে জাতীয় আয়ের ভিত্তি করে অর্থাৎ আমাদের জীবনযাত্রার মান ভালো না ওদের জীবনযাত্রার মান ভালো, এটা আমরা তুলনা করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। তার মানে জাতীয় আয় পরিমাপের মাধ্যমেই কিন্তু কোনো একটা দেশের জীবনযাত্রার মান আমরা কি করতে পারি, তুলনা করতে পারি, কম্পেয়ার করতে পারি। কারণ এই জাতীয় আয়ের মাধ্যমেই তো আমাদের পার ক্যাপিটা ইনকাম, ওই যে মাথা পিছু আয় যেটা, সেটা কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। প্রত্যেকটা দেশেও কিন্তু এটা করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে জীবন কি বলে, নিরাপত্তা ও উন্নয়ন। নিরাপত্তা ও উন্নয়ন, নিরাপত্তা উন্নয়ন বলতে কি বোঝানো হচ্ছে, নিরাপত্তা উন্নয়ন হচ্ছে যে কোনো দেশের যে জাতীয় সিকিউরিটি, নিরাপত্তা এবং ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু জাতীয় আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ জাতীয় আয়ের উপর ভিত্তি করেই কিন্তু সে দেশের সিকিউরিটি খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, ডেভেলপমেন্ট খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে সে দেশের জাতীয় আয়ের উপর ভিত্তি করে। তো সে কারণেই আমাদের জাতীয় আয় পরিমাপ করাটা গুরুত্বপূর্ণ। তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যা। জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধরনের সমস্যা। তো এখন জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমরা আসলে কোনো সমস্যায় পড়ি কিনা, জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা, সেই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হই। সেই সমস্যাগুলো কি কি হতে পারে? নাম্বার 1 দেখো, সঠিক তথ্যের অভাব। সঠিক তথ্যের অভাব, তো সঠিক তথ্য বলতে কি বুঝি, ওই যে ইয়ে হচ্ছিল, ইন্টারনেট ইন্টারাপ্ট করছে বারবার, আমি ক্লাস ওই কারণে রিড করতে পারবো না, তো এই জন্য আবার নতুন করে দিচ্ছি। 12:30 পরে শুরু করছি, মাঝখানে 3বার করে ইয়ে হয়ে গেছে। কন্টিনিউ করতেছি, সমস্যা 15 মিনিট লাগবে। ওকে, তো যেটা বলছিলাম, সরি, বাজার দামের অভাব, হ্যাঁ সরি, সঠিক তথ্যের অভাব, অর্থাৎ সঠিক তথ্য যদি জাতীয় আয়, দেখো একটু খেয়াল করো, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বলা হচ্ছে যে সঠিক তথ্যের অভাব, অর্থাৎ সঠিক তথ্য যদি আমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু তোমার সঠিকভাবে কিন্তু সেটাকে মূল্যায়ন করতে পারবো না। অর্থাৎ সঠিক তথ্য বলতে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে সব ইনফরমেশন না পাই, অর্থাৎ কোন খাত থেকে কি পরিমাণ অর্থ আয় হচ্ছে বা কোন খাতে কি পরিমাণ অর্থ প্রোডাকশন হয়েছে, বা তোমার আমাদের যারা বিদেশে যারা অবস্থান করে আমরা রেমিটেন্স যেটা পাই সেটা আসলে কতটা রেমিটেন্স পাচ্ছি এবং সেটা কিন্তু কিনা, এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের কি করতে হয়, এটা আমাদেরকে জানতে হয়। এবং এটা জানার মাধ্যমেই বেসিক্যালি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করা হচ্ছে কিনা। অর্থাৎ যে ডাবল কাউন্টিং এর যে বিষয়টা আছে এরকমও আসতে পারে, এরকম বিভিন্নভাবে সমস্যা আমরা ফেস করি, যেটা সামনে আসবে। তো এইভাবে সঠিক তথ্যের যদি অভাব থাকে, অর্থাৎ সঠিকভাবে যদি আমরা ইনফরমেশন না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের ইয়েটা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না। নেক্সট আসছে বাজার দামের অভাব,
অর্থাৎ বাজার দামের অভাব বলতে বোঝানো হচ্ছে যে বাজার যে দাম, সেই বাজার দামের যে বিষয়টা, সেই বিষয়টাও যদি সঠিকভাবে মূল্যায়ন করা না যায়, তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। অর্থাৎ কোন পণ্যের দাম কি পরিমাণ, দাম যদি ফ্লেক্সিবল করে অর্থাৎ উঠানামা করে, তাহলে সেটা তো আসলে সঠিকভাবে মূল্যায়ন হবে না। অর্থাৎ এটা যদি স্ট্যাবল থাকে, দামের ক্ষেত্রে যদি পণ্যের দাম যদি স্ট্যাবল থাকে, তাহলেই কিন্তু আমাদের এটার ইয়েটা করতে সুবিধা হয়। এই যে 3 নম্বর পয়েন্টে কিন্তু এই বিষয়টা সম্পর্কে বলছে যে বাজার দামের উত্থান। হ্যাঁ, দেখো আমরা বলছি বাজার দামের অভাব, মানে বাজারে একটা হচ্ছে যে দাম ঠিক মতো আমরা পাচ্ছি না, পর্যাপ্ত ন্যায্যভাবে বা সঠিক মূল্য পাচ্ছি না, এটা একটা বিষয়। আবার দেখা গেল সেটা সঠিকভাবে তথ্য জানারও একটা অভাব থাকতে পারে। তো এই সমস্ত কারণে আমরা তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি না। 3 নম্বরে যেটা বলছিলাম যে বাজার দামের উত্থান। হ্যাঁ, বাজার দামের উত্থান বলতে হঠাৎ করে দেখা গেল কোনো পণ্যের দাম বেড়ে গেল। এখন আমি আগে দেখা গেল যে আমি একটা কাউন্ট করছিলাম, একটা প্রোডাক্টের দাম ছিল পার ইউনিট 50 টাকা, কিন্তু হঠাৎ করে সেটার দাম হয়ে গেল 70 টাকা। তো তার মানে দেখো যে আমরা 50 টাকা ধরে কিন্তু জাতীয় আয় নির্ধারণ করছি, কিন্তু 1 মাস আগের কথা, আর এখন আমরা সেটাকে কিনতে হচ্ছে আমাদের কত টাকা দিয়ে? 70 টাকা দিয়ে। তাহলে এই যে প্রবলেমটা, এটা দিয়ে আমরা কিন্তু সঠিক চিত্রটা উপস্থাপন করতে পারছি না। তো এটা হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম, অর্থাৎ সঠিক তথ্যের অভাবের কারণেও কিন্তু আমরা জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করতে পারি না। নেক্সট হচ্ছে 4 নম্বর, অবিকৃত পণ্য। অনেক সময় দেখা যায় যে পণ্য কিন্তু অবিকৃত থেকে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় পণ্য দেখা গেল যে অবিকৃত যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সেটাও কিন্তু আমাদের জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো এই কারণেই দেখা গেল যে আমাদের পণ্য অবিকৃত থাকছে কিনা, থাকলে কি পরিমাণ সে অবিকৃত থেকে যাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে কাউন্ট করতে হবে। নাম্বার 5, বিনিময় প্রথা। বিনিময় প্রথা বলতে আমরা কি বুঝি? বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমের যে মূল বিষয়টা হচ্ছে যে বিনিময় প্রথা, অর্থাৎ আমরা যে ইয়েটা করি যে একটা পণ্যের এগেনস্টে আমরা অন্য আরেকটা পণ্য একজনকে দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখা গেল যে আমি হচ্ছে ধান উৎপাদন করছি, আর একজন গম উৎপাদন করছে, তা আমি ধান দিয়ে আমি তার কাছ থেকে গম নিচ্ছি। আবার একজন মাছ চাষ করছে, আমি ধান দিয়ে আমি তার কাছ থেকে মাছ নিচ্ছি। তো এরকম ভাবে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে, এটা কিন্তু অর্থ দ্বারা এটা পরিমাপ করা হচ্ছে না। এটা হচ্ছে বার্টার সিস্টেম বলা হয়, যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রদান করা, অর্থাৎ এক পণ্যের বা এক দ্রব্যের এগেনস্টে অন্য দ্রব্য প্রদান করা, এটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম। তো এই বার্টার সিস্টেমের কারণেও কিন্তু জাতীয় আয় পরিমাপে এটা প্রবলেম হয়। দেন এরপরে আসছে হস্তান্তর আয় ব্যয়। হস্তান্তর আয় ব্যয় বলতে কি বুঝি আমরা? হস্তান্তর আয় ব্যয় হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করি, অর্থাৎ বিশেষ করে ক্রয় বিক্রয় করি, ক্রয় বিক্রয়ের সময় কিন্তু পণ্যের হস্তান্তর হয়। যেমন ধরো তুমি একটা ফ্রিজ কিনলে, তো ফ্রিজ কিনছো, তুমি ধরে নাও কোথা থেকে কিনছো, তুমি যে কোনো একটা মার্কেট থেকে তুমি একটা ফ্রিজ কিনছো। তো এখন সেই ফ্রিজটা কিন্তু তোমাকে বাসায় পৌঁছাতে হচ্ছে। তো বাসায় পৌঁছাতে গেলে সেটার যে খরচ হচ্ছে, ধরো 500 টাকা তোমার এটা খরচ হচ্ছে। তো এই যে হস্তান্তর করার জন্য যে ব্যয় হচ্ছে, এই ব্যয়টা কিন্তু কাউন্ট হচ্ছে না। আমরা হয়তো দেখাচ্ছি ফ্রিজের মূল্য যেটা ধরে নাও যেটা তুমি 70,000 টাকা দিয়ে তুমি ফ্রিজটা কিনছো, তো 70,000 টাকা কাউন্ট হচ্ছে। এখানে 500 টাকা যে ট্রান্সফার করার জন্য যে কস্ট হচ্ছে, সেটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না। তো তার মানে জাতীয় নির্ধারণ করার সময় কিন্তু এই হস্তান্তর যে ব্যয় বা আয়, এটা কিন্তু আসলে কাউন্ট হয় না, অনেক সময় এটা মিস্টেক হয়। তো এটাও একটা বড় ধরনের প্রবলেম। এরপরে আসছে আন্তর্জাতিক বাণিজ্য। ইন্টারন্যাশনালি আমরা যে ট্রেড করি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অর্থাৎ বাইরের দেশ থেকে আমরা পণ্য আমদানি করি, আবার আমাদের দেশের পণ্য বাইরের দেশে আমরা রপ্তানি করি। এর ফলে যে ট্রেড হয়, এই ট্রেডটাও কিন্তু ট্রেডের ফলে আমাদের এটা ঘাটতি বাণিজ্য হতে পারে, আবার ঘাটতি না হয়ে তোমার ইয়েও হতে পারে, পজিটিভ ইয়েটাও আসতে পারে, অর্থাৎ আমরা রপ্তানি বেশি করতে পারি, আবার আমদানি কম করতে পারি, আবার এমন সময় আমদানি বেশি করি, রপ্তানি কম করতে পারি, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এই বিষয়টা কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করাটা হচ্ছে এটা কঠিন বিষয়। তো সেটার কারণেই কিন্তু দেখা গেল যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করি। নেক্সট হচ্ছে তোমার যেটা আসছে সেটা হচ্ছে অবৈধ কার্যকলাপ। অবৈধ কার্যকলাপ কি? অবৈধ কার্যকলাপ হচ্ছে যে যে কোনো দেশে কিন্তু বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ সংগঠিত হতে পারে। তো সেই অবৈধ কার্যকলাপগুলো যদি সংগঠিত হতে থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদের জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে। সেই বিরূপ প্রভাবটা কি?
বিরূপ প্রভাবটা হচ্ছে যে আমরা যখন জাতীয় আয় নির্ধারণ করি তখন সঠিকভাবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের হিসাবের মধ্যে নাও আসতে পারে। অর্থাৎ জাতীয় আয় সৃষ্টির ক্ষেত্রে দেখা গেল যে সকল অবৈধ যে কার্যকলাপ থেকে যে আয় হয়, হ্যাঁ, যেমন এই যে ক্যাসিনো কর্মকাণ্ড নিশ্চয় মনে আছে তোমাদের। তারপরে দেখা গেল যে এই যে বিশেষ করে পানশালাতে অবৈধভাবে মদ বিক্রি করা বা সেখানে অবৈধ যে কার্যকলাপের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে যে আয় হয়, সেই আয়গুলোও কিন্তু দেখা গেল অনেক সময় জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তো এটাও একটা বড় ধরনের প্রবলেম। এরপরে আসছে দ্বৈত গণনার সমস্যা। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো দ্বৈত গণনার সমস্যাটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করছি, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। সরি। তো অনেক সময় আটার দাম, এই দেখো মনে আছে তোমাদের যে গমের মূল্য 20 টাকা ছিল, সেটাই যখন আমরা রুটিতে রূপান্তর করলাম, তো সেখানে আটার দাম যে 20 টাকা ছিল সেটাও কিন্তু রুটির দামের মধ্যে ইনক্লুড হয়ে সেটার ভ্যালু হয়ে গেছে 75 টাকা। কিন্তু নর্মালি সেটা হওয়ার কথা না। নর্মালি হওয়ার কথা ছিল সেটার দাম 30 টাকা। এই 30 টাকাই কিন্তু কাউন্ট হওয়ার কথা। অর্থাৎ আটা থেকে, গম থেকে আটা, আটা থেকে রুটির যে দাম, হ্যাঁ, সেই দামটাই জাস্ট কাউন্ট করার কথা ছিল। এখানে গমের দাম, আটার দাম, রুটির দাম এগুলো আলাদা আলাদাভাবে কাউন্ট করার দরকার ছিল না। কিন্তু যেটা হয়েছে যে আমরা গমের দামও হিসাব করছি, আবার রুটি থেকে যা আয় হচ্ছে সেটাও আমরা হিসাব করছি। তো সে কারণে দেখা গেল যে এটা ডাবল করে কাউন্ট হয়ে যাচ্ছে একই জিনিস। কারণ তুমি যে রুটিটা বানাচ্ছ সেই রুটিটা তো নিশ্চয় গম থেকেই আটা হয়েছে, আটা থেকেই কিন্তু রুটি হয়েছে। তো রুটির দাম 75 টাকা তুমি যদি ধরো তাহলে তো হবে না, কারণ তার মধ্যে তাহলে গমের দামও কিন্তু আছে। কিন্তু রুটির অ্যাকচুয়াল দাম কত? রুটির অ্যাকচুয়াল দাম হচ্ছে 30 টাকা, কিন্তু তুমি দেখাচ্ছ টোটাল 75 টাকা। কিভাবে? কারণ এই রুটি থেকে আটা, আটা অর্থাৎ রুটির দাম এবং আটার দাম 45 টাকা, এটাও কিন্তু ওর সাথে কাউন্ট হয়ে 75 টাকা দাম হয়ে গেছে। তার মানে এটা ডাবল ভাবে কাউন্ট হয়ে গেছে একই জিনিসের মূল্য। তো এটাই হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো কর ফাঁকি। কর ফাঁকি নিশ্চয় তোমরা বোঝো। একটা হচ্ছে কর ফাঁকি আর একটা হচ্ছে কর এড়িয়ে চলা, দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট। কর এড়িয়ে চলাটা হচ্ছে, একটু বুঝাই, সরি, কর এড়িয়ে চলাটা হচ্ছে তোমার, স্যার, হ্যাঁ সরি বলো। হ্যালো। হ্যাঁ 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 শুনছি। স্যার, আমার নেট চলে গিয়েছিল। আমার তাই চ্যাট বক্স এখন ফাঁকা হয়ে গেছে। আমি কি আমার রোল নাম্বারটা আর নামটা আবার দিব? না না, ওটা আমার ইসে আছে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি দিছো তো তোমার এখানে তুমি একবার দিয়ে দিলে ওটা আমার কাছে থাকবে, সমস্যা নাই। আমার ইসের আচ্ছা মধ্যে আচ্ছা, থ্যাংক ইউ অলরেডি স্যার। আছে, তোমারটা তো আর কপি থাকবে না, আমারটা কপি থাকবে, প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু ওই যে আগে যারা দিছিল কিন্তু তারা এখন অ্যাটেন্ড করে নাই, এই তাদেরটা আর থাকবে না, এটা হচ্ছে বিষয়। ওকে, তো যেটা বলছিলাম আমরা, কর ফাঁকি, যেটা কর ফাঁকি এবং একটা হচ্ছে কর এড়িয়ে চলা, দুইটা কনসেপ্ট কিন্তু। হ্যাঁ, তো আমি কর এড়িয়ে চলাটা একটু বুঝাই, আর তাহলে আমরা এরপরে কর ফাঁকিটা বুঝাই। একটু খেয়াল করো, কর এড়িয়ে চলাটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে সম্পদ থাকে সেই সম্পদ দেখা গেল যে কেউ দেখবা স্ত্রীর নামে দিচ্ছে, কেউ তাদের সন্তানদের নামে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে যে অনেকেই তার সম্পদগুলো বিভিন্ন ভাগে ইয়ে করে, মানে বিভিন্ন ভাগে দিয়ে দেয়। মানে সে ধরো তার দুইটা বিল্ডিং আছে, একটা দেখা যাচ্ছে তার ওয়াইফের নামে, অথবা তোমাদের ক্ষেত্রে হয়তো বলতে পারে দেখা যাচ্ছে তার হাজবেন্ডের নামে, আবার দেখা গেলো আরেকজন তার সন্তানদের নামে দিল, তার মানে নিজের নামে কম। তো এখন ট্যাক্স ফাইলটা দেখা গেলো যদি আমার নামে টোটাল সম্পদ থাকতো তাহলে কিন্তু আমার ট্যাক্স ফাইলটা কিন্তু অনেক হাই হয়ে যেত। তো আমরা এই ট্যাক্সটাকে এড়িয়ে চলার জন্য, এটা কিন্তু অবৈধ না, এটা কিন্তু মানে এই যে মনে করে আমার সম্পত্তির একটা আমার ওয়াইফের নামে থাকলো, আমার সন্তানদের নামে থাকলো আলাদা করে, তো এটা কিন্তু ইয়ে না, এটা কিন্তু কর ফাঁকি দিচ্ছে না, আমি জাস্ট অ্যাভয়েড করার জন্য, এড়িয়ে চলার জন্য আমি একটা কৌশল অবলম্বন করলাম, এটাকে ট্যাক্স ফাঁকি বলা হয় না। আর ট্যাক্স ফাঁকিটা কি? ট্যাক্স ফাঁকিটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তোমার ইনকাম হয়েছে কিন্তু তুমি সেটা গোপন করলে। ঠিক আছে, যেমন ধরো তোমার ইচ্ছাকৃতভাবে দেখা গেল যে তোমার অনেক টাকা আছে কিন্তু তুমি সে টাকাটা হিসাবে কাউন্টের মধ্যে কাউন্ট করলে না বা নিয়ে আসলে না। তো এটা হচ্ছে তোমার মূল প্রবলেম, যে এই কারণে দেখা গেল যে আমাদের এটা আমি ইচ্ছাকৃতভাবে এটা এই কাজটা করলাম, এটাকে বেসিক্যালি আমরা কর ফাঁকি বলে থাকি। ওকে, দেন এরপরে চলে আসছে ভোগজনিত সমস্যা। ভোগজনিত সমস্যা কি? ভোগজনিত সমস্যাটা হচ্ছে আমরা দেখা গেল যে বিভিন্ন ধরনের পণ্য বা আমরা ভোগ করে থাকি। এই যে ভোগ করছি, যেটা এই ভোগ করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কনজামশন করে ফেলছি, নিজেদের উৎপাদনকৃত পণ্য আমরা নিজেরাই ভোগ করছি। যেমন ধরো একজন কৃষক যে ফসল উৎপাদন করে,
তো ধরো 20 মণ ধান উৎপাদন করলো, এর মধ্যে সে হয়তো বিক্রি করলো 10 মণ, আর বাকি 10 মণ সে কনজাম্পশন করলো। তো এই যে ভোগ করলো যে 10 মণ, সেটা হয়তো দেখা গেল কাউন্টেই আসলো না, সেটা কিন্তু হিসাবের মধ্যেই আসলো না, সেটা হয়তো জানেও না। দেশের যে জাতীয় আয় পরিমাপ করা হয় তখন কিন্তু এটা হিসাবই করা হয় না। তো তাহলে আলটিমেটলি কি হলো? তা আলটিমেটলি করলো এই ভোগের কারণে আমরা যেটা ভোগ করছি সেটা দেখা গেল আমাদের জাতীয় আয় পরিমাপের সময় এটা কাউন্টের মধ্যে আসছে না। তো এই জন্য বলা হয় যে উৎপাদনকারীগণ নিজেরাই উৎপাদনকারীত পণ্যের একটা অংশ ভোগ করে থাকে, আর সে কারণে পণ্যের সঠিক হিসাব অর্থনীতিতে আসলে করাটা বেশ টাফ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কারণ যেহেতু তারা নিজেরা উৎপাদন করছে বা নিজেরাই কিছু অংশ ভোগ করছে, সেটা কিন্তু আমাদের টোটাল যখন জাতীয় আয় বের করি তখন কিন্তু সেটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি না। আর এটা না করার কারণে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমরা এটার ব্যয়টা টোটাল যে ব্যয় মানে ভোগজনিত যে টোটাল ব্যয়, সেই ব্যয়টা কিন্তু আমরা কাউন্ট করছি না। তো এটা একটা বড় ধরনের সমস্যা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে। এরপরে যেটা আসছে অবচয়জনিত ব্যয়। অবচয়জনিত ব্যয় বলতে কি বুঝি? অবচয়জনিত ব্যয় হচ্ছে গণনাকৃত জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে নেট আয় মূলত আমরা নির্ণয় করে থাকি। তো বাংলাদেশের মতো একটি অসংগঠিত দেশে কোথায় কোন খাতে কি পরিমাণ অর্থ আমরা ব্যয় করছি বা সঠিকভাবে সেটা হিসাব করছি, মানে সঠিকভাবে সঠিক খাতে সেটা ব্যয় করা হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু কাউন্ট করা হচ্ছে না, বা এটা কাউন্ট করাটা আসলে খুবই সঠিক মানে খুবই একটা টাফ একটা বিষয়। অর্থাৎ বাংলাদেশের মতো একটা এরকম একটা দেশে এই সমস্ত ব্যয়গুলো কিন্তু কোন খাতে কি পরিমাণ অর্থ আসলে অবচয় হয়ে যাচ্ছে এটা কাউন্ট করাটা কিন্তু বেশ জটিল এবং টাফ ব্যাপার। আর সে কারণেই কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কোথায় কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। তো এটা হচ্ছে মূলত একটা বড় ধরনের প্রবলেম, অবচয়জনিত ব্যয় কাউন্ট করার বিষয়ে। তো এটাও একটা বড় ধরনের প্রবলেম জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে দুর্নীতি। দেখো, দুর্নীতি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে একটা বড় ধরনের প্রবলেম। এবং যখন জাতীয় আয় আমরা নির্ধারণ করি তখন কিন্তু অনেক মানুষের হাতে অনেক কালো টাকা থাকে। এখন কালো টাকার যে বিষয়টা, কালো টাকা সাদা টাকায় কনসেপ্টটা বুঝো তোমরা? হোয়াইট মানি বলে বা ব্ল্যাক মানি বলে, এটা বুঝো? জি স্যার। আচ্ছা, ফাইন, বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখো মানুষের হাতে অনেক পরিমাণ অর্থ দেখা যাচ্ছে যে ব্ল্যাক মানি থাকতে পারে, কালো টাকা। কালো টাকা মানে হচ্ছে যে টাকাটা অবৈধভাবে ইনকাম করা এবং যেটা জনসমক্ষে প্রকাশ করে না, এটা তার গোপনেই রাখে, কোনো হিসাবের মধ্যে সে উপস্থাপন করে না। তো এই যে মানুষের হাতে যে এরকম অবৈধ টাকা থাকে, এই টাকাগুলো কিন্তু জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সেটা কাউন্ট হয় না। তো এই কাউন্ট না হওয়ার কারণে, অর্থাৎ দুর্নীতি করে মানুষ যে অর্থ ব্যয় আয় করে, এই অর্থটা বেসিক্যালি মূলত কালো টাকা। এবং এই কালো টাকাটা সাধারণত মানুষ যখন তার জাতীয় আয় নির্ধারণ করে, জাতীয় আয় পরিমাপ করে, তখন কিন্তু সেই হিসাবের মধ্যে নিয়ে আসে না। তো এটা একটা বড় ধরনের প্রবলেম। অর্থাৎ মানুষ যখন তার অবৈধভাবে যে পরিমাণ অর্থ বা যা ইনকাম করুক না কেন, সেই তার ইনকামকৃত অর্থগুলো সে আসলে তার ইসের মধ্যে, তার হিসাবের মধ্যে, অর্থাৎ জাতীয় আয় পরিমাপের সময় সেই হিসাবের মধ্যে এটা অন্তর্ভুক্ত করছে না। তো এটা হচ্ছে তার বড় ধরনের প্রবলেম। আর এই প্রবলেমের কারণে বেসিক্যালি কি হচ্ছে, এই প্রবলেমটা ফেস করার কারণে আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারছি না। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অন্যান্য। অন্যান্যর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো ছাড়াও সাধারণত দেখা গেল অনেক সময় আমরা দেখতে পাই, যেমন গণনাকারীদের অদক্ষতা। যারা মূলত আয় বা ব্যয়ের যে বিষয়গুলো গণনা করে, তাদের অদক্ষতাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ তাদের এই অদক্ষতার কারণেও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু জাতীয় আয় পরিমাপ করতে ব্যর্থ হতে পারি। তারপরে আসছে যেমন তোমার অবহেলা করা। অনেকেই কিন্তু জাতীয় আয় পরিমাপ করার সময় অনেক কিছু অবহেলা করতে পারে। মানে অবহেলা করা মানেই হচ্ছে যে সে তার ইয়েটা মানে সে কি করতে চাচ্ছে, মানে তার দায়িত্বে মনে করে অবহেলা করা, মানে সঠিকভাবে সে সঠিকভাবে তথ্য সে কাউন্ট করছে না, তো সঠিক তথ্য সে গ্রহণ করছে না। অর্থাৎ এই ব্যাপারে কেউ যদি অবহেলা করে তাহলেও কিন্তু জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে না। তারপরে হতে পারে যেমন তথ্য গোপনের প্রবণতা। তো বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা তথ্যটা বেশি গোপন করতে চাই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা প্রদান করি না, অর্থাৎ সঠিক তথ্য আমরা প্রদান করি না। এই সঠিক তথ্য প্রদান না করার কারণে কিন্তু জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
নেক্সট হচ্ছে তোমার পেশাগত বিশেষীকরণের অভাব। পেশাগত বিশেষীকরণের অভাবের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা প্রফেশনালি সঠিকভাবে আমাদের পেশাদারিত্ব না থাকার কারণে দেখা গেল যে আমরা কি করি, আমরা সঠিক তথ্য কিন্তু ইয়ে করতে পারি না, মানে ওই সংগ্রহ করতে পারি না। আর সঠিক তথ্য গ্রহণ করতে না পারার কারণে দেখা গেল যে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা সঠিকভাবে জাতীয় আয়ও পরিমাপ করতে পারি না। তো এই সকল কারণে বেসিক্যালি আমাদের জাতীয় আয় পরিমাপ করাটা আসলে খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এটা করতে না পারার কারণে আমরা কি করি, আমরা সঠিকভাবে যে জাতীয় আয় আমরা পরিমাপ করতে পারছি না, এটা কিন্তু আমাদের টোটালি ওভারঅল দেশের যে আমাদের মাথাপিছু আয় বলো, অর্থাৎ আমরা যে অন্যান্য যে দেশের সরকার যে জাতীয় বাজেট প্রণয়ন করে, তারপরে অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। অর্থাৎ যদি আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে না পারি, তাহলে আমাদের নানাবিধ প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে সে দেশের সরকার, সে দেশের অন্যান্য বিভিন্ন ধরনের যে কার্যকলাপ সেগুলো কিন্তু করার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো এই সকল কারণে বেসিক্যালি জাতীয় আয় পরিমাপ করা আসলে সমস্যা। তো ডিয়ার স্টুডেন্ট, বেসিক্যালি এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আজকের আলোচনা বুঝতে পেরেছো কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমরা সেই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের হাতে এখনো প্রায় 7-8 মিনিট সময় আছে। তো এই পর্যায়ে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকে এখন এই মুহূর্তে আলোচনা করব। না আমি না। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আসলিনা, বুঝতে পেরেছো? কি রামিসা না রুমাসিয়া, রুমাইসা কি বুঝতে পেরেছো? স্যার রুমাইসা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, রুমাইসা। আচ্ছা, এরপরে আসছে কি মালিহা মাহবুব, কি অবস্থা তোমার? জি স্যার, বুঝতে পেরেছি। পেরেছো না? কোনো প্রবলেম নাই? আগের আলোচনায় কারো কোনো প্রবলেম আছে কিনা? যে কারো যে কোনো ধরনের প্রবলেম থাকলে বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সময় যেহেতু আছে আমাদের হাতে, এখনো 5-6-7 মিনিট প্রায় সময় আছে, আমরা আলোচনা করতে পারি। আরো 2-3 মিনিট তোমাদের সাথে আমার মিনিমাম ক্লাস নেওয়া লাগবে, তা না হলে মিনিমাম 35 মিনিটস তো ইয়ে করা লাগবে। আসলে আমরা আগে আলোচনা কিছুটা করে ফেলছিলাম, যে কারণে আমাদের সময়টা আসলে কম লাগছে, তা না হলে 40 মিনিটসই লেগে যেত। ইন্টারনেটের সমস্যার কারণে আমরা নতুন করে আবার ইয়ে করার কারণে দেখা গেল যে আমাদের সময়টা কিছুটা সেভ হয়ে গেছে আর কি। ওকে, আচ্ছা, তোমরা যে যে ইয়েটা বলছিলে পার ক্যাপিটা ইনকাম, এটা তো মোটামুটি বুঝতে পেরেছো মনে হয়, তাই না? পার ক্যাপিটা ইনকাম। জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, তো তোমরা এখন শোনো, তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা মনে রাখো যে এখান থেকে ম্যাথ থাকে, ম্যাথগুলো আমরা হয়তো সামনের ক্লাসে হয়তো ম্যাথ করাবো মোটামুটি। তো সে কারণে দেখা গেলো যে ম্যাথগুলো ভালো করে বুঝতে হবে। তোমরা আমরা যে আলোচনাগুলো করছি এই লাস্ট 3 ক্লাসে, আমরা যে আলোচনা করলাম এই চ্যাপ্টারের যে টপিকগুলো, এই টপিকগুলো সম্পর্কে প্রত্যেকটা আইটেম সম্পর্কে তোমাদের ভালো করে বুঝতে হবে। এবং সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা ম্যাথগুলো ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তো এই জন্য তোমাদের ম্যাথগুলো বিশেষ করে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের এই যে আলোচনাগুলো করছি এতদিন, বিশেষ করে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো, তারপরে দেশজ উৎপাদন কিভাবে তৈরি করা হয়, দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত কোন কোন বিষয়গুলো হবে, জাতীয় আয়ের অন্তর্ভুক্ত কোন কোন বিষয়গুলো হবে, তারপরে পার ক্যাপিটা ইনকাম আমরা কিভাবে বের করতে পারি, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ম্যাথ থাকবে। বুঝতে পারছো? মোট দেশজ উৎপাদন, জাতীয় আয় উৎপাদন, এটা মনে রাখবা যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি এবং তোমার দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি, তারপরে পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ, মাথাপিছু আয় নির্ধারণের পদ্ধতি, এই প্রতিটা বিষয় সম্পর্কেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ এই প্রতিটা বিষয়ে কিন্তু তোমাদের ম্যাথ থাকবে। তো সে কারণে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে?
স্যার হ্যাঁ বলো। স্যার আমার বইতে একটা পয়েন্ট দেওয়া আছে যে বিশেষীকরণের অভাব, স্যার এটা আবার কোনটা? এটা কি ওই জাতীয় আয় পরিমাপের পদ্ধতির ক্ষেত্রে, মানে সমস্যার ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা, বিশেষীকরণ, স্পেশালাইজেশন, হ্যাঁ, বিশেষীকরণের প্রবলেম একটু খেয়াল করে নাও, বুঝে নাও। বিশেষীকরণের সমস্যা মানে হচ্ছে যে তোমার, আমরা সাধারণত দেখবা স্পেশালাইজেশনে বিশ্বাসী, মানে মূল বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বা অনেক কাজের ক্ষেত্রে আমরা স্পেশালাইজেশন, আবার দেখবা অনেক শ্রমিকরা বিশেষ করে স্পেশালাইজড, মানে কাজের ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে দেখবা যে অনেকে একটা নির্দিষ্ট কাজই পারে, অন্য কোনো কাজ কিন্তু সে পারে না। ঠিক আছে, তার মানে সে ওই যে স্পেশালাইজড করতে গিয়ে, স্পেশালাইজড মানে হচ্ছে যে 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 কাজ করবে সে অন্য কোনো কাজ করবে না, তার মানে তার দক্ষতা বাড়ানোর জন্য বা এক্সপার্টাইজটাকে গ্রো করার জন্য সাধারণত এটা করা হয়ে থাকে। তো এখন প্রবলেম হচ্ছে যে আমরা ধরো যে যে শ্রমিক গার্মেন্টসে কাজ করে, দেখা যাচ্ছে যে সে যদি গার্মেন্টস যদি তার বন্ধ হয়ে যায়, দেখবা সে অন্য কোনো কাজ কিন্তু করতে পারবে না। হ্যাঁ, কারণ সে ওই গার্মেন্টস এর প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রেই কিন্তু সে শুধুমাত্র দক্ষ। তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে সে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো কাজ সে করতে পারবে না, অন্য কোনো পণ্য উৎপাদন সে করতে পারবে না। আর না করতে পারার কারণে দেখা গেলো তার কিন্তু দক্ষতা অন্য ক্ষেত্রে হ্রাস পাবে। তো এটা হচ্ছে তার জন্য একটা বড় ধরনের প্রবলেম। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই যে স্পেশালাইজেশনের প্রবলেম বা বিশেষীকরণের সমস্যা। অর্থাৎ এই বিশেষীকরণ করার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের প্রবলেমে আমরা মুখোমুখি হতে পারি। ক্লিয়ার? যেটা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। ওকে, দেন নেক্সট, আর কোনো প্রবলেম, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে জাতীয় আয় পরিমাপের গুরুত্বের মধ্যে একটা পয়েন্ট আছে 9 নাম্বার, পাবলিক খাতের অবদান। আমার এখানে আছে না তোমার বইয়ের মধ্যে? না স্যার, আমার বইয়ের মধ্যে এটা হইল মাসুদুর রহমান স্যারের বই। মাসুদুর রহমান? জি স্যার। হ্যাঁ, কি আছে মাসুদুর রহমানের বইয়ে, বলো একটু। পাবলিক খাতের অবদান। পাবলিক খাতের, হ্যাঁ পাবলিক খাতের, এটা কি জাতীয় আয় পরিমাপের গুরুত্বের ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা, পাবলিক খাতের অবদান বলতে বোঝানো হচ্ছে যে এটা পাবলিক বলতে এখানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, এই সরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেটা বলা হচ্ছে যে সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারাও কিন্তু বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী উৎপাদন করে, হ্যাঁ, বা তারাও তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বা তারা তাদের কার্যকলাপের মাধ্যমে তারা কি করে, তারা কিন্তু এই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুঝতে পারছো? তো এটাই বলা হচ্ছে যে পাবলিক খাতের কি গুরুত্ব, না অবদান স্যার। হ্যাঁ, পাবলিক খাতের গুরুত্ব। ওকে, তো এভাবে আজকে মানে পাবলিক মানে হচ্ছে সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তারাও মূলত জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি মূল বিষয়। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করবো এখন, মোটামুটি আর বেশি সময় নেই, 1 মিনিট মতো সময় আছে আর। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই সম্ভবত, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। তো ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।